এভরিওয়ান, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। সবাই শুনতে পাচ্ছ তো? একটু হাত তুলে রেসপন্স করো। কিছুজন? ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা অনেকদিন পরে হচ্ছে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবং ক্লাস হচ্ছে। সেটা আজকে আমরা আলোচনা করব। মেনলি আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তারই একটা ধাপ বা অংশ হচ্ছে গিয়ে আমাদের সেটা জানতে হবে, সেটা হচ্ছে ক্রোমোজোম সম্বন্ধে। তো আজকে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানিও। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? এনিওয়ান প্লিজ? দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা? আশা করছি দেখতে পাচ্ছ ফুল স্ক্রিনটা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো কোষ বিভাজন বা কোষ চক্র, যেটা তোমাদের হচ্ছে গিয়ে জীবনের প্রবাহমানতা নামক চ্যাপ্টারটির মধ্যে রয়েছে, সেকেন্ড চ্যাপ্টার যেটা তোমাদের, তো সেইটারই মধ্যে আমরা বিভিন্ন বিভাজন পদ্ধতি, কোষ কিভাবে বিভাজিত হয়, কোষ বিভাজনের কেন দরকার, সেগুলো আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম। বিভিন্ন ধরনের বেসিক কোষ বিভাজন কি কি রয়েছে সেগুলো আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএ, ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোম বা ডিএনএ এগুলোর গঠন, সেগুলো নিয়ে, ডিএনএর গঠন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা সবাই অলরেডি জানো যে আমাদের ক্রোমোজোম কোথায় থাকে। যে কোনো ইউক্যারিওটিক কোষ, কোষ দু ধরনের, একটা হচ্ছে গিয়ে একটু একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বলা হয়, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তো এই ইউক্যারিওটিক কোষে আমাদের যে নিউক্লিয়াস রয়েছে, অন্যতম একটা প্রধান কোষাঙ্গাণু, সেই নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের কি থাকে, আমাদের ক্রোমোজোম উপস্থিত থাকে। মেনলি যেটা তোমরা নিউক্লিয় জালক হিসাবে পড়েছিলে, যে ক্রোম্যাটিন জালক, তো সেখান থেকেই বেসিক্যালি হচ্ছে কি তার মধ্যেই থাকছে আমাদের ডিএনএ। ওকে, এবং এই ক্রোমোজোমের প্রধান কাজ হচ্ছে কি তোমরা প্রত্যেকেই হয়তো কম বেশি শুনেছো, বা ডিএনএ, এটা হচ্ছে কি আমাদের বংশগতির যে বার্তাটা, সেইটা হচ্ছে গিয়ে বহন করে নিয়ে যায় হচ্ছে কি আমাদের এই ক্রোমোজোম, অন্যতম প্রধান কাজ এটা। ঠিক আছে? এবং আমাদের যদি কোনো একটা ইভলিউশন বা বিবর্তনের দরকার পড়ে, যেটা পরিবেশের পরিবর্তনের ফলে হয়তো কিছু আমাদের কোষীয় বিবর্তন ঘটছে বা দৈহিক বিবর্তন যেগুলো ঘটে, সেগুলোর শুধু আমাদের নয়, উদ্ভিদ বা প্রাণী জগতের সব কিছুর মধ্যে, তো সেইটা হচ্ছে গিয়ে মেনলি সেই বিবর্তনের বার্তাটাও কিন্তু ক্রোমোজোমের দ্বারাই পরবর্তী প্রজন্মে বা নেক্সট জেনারেশনগুলোতে কিন্তু বিস্তার করতে থাকে বা চলতে থাকে। তাহলে এখানে তোমরা দুজনের ছবি দেখতে পাচ্ছ, বেসিক্যালি তিনজনের ছবি, দুটো ছবির মধ্যে। তার মধ্যে একদম বাঁদিকে দেখতে পাচ্ছ যেটা স্ক্রিনের, সেটা হচ্ছে গিয়ে গ্রেট সায়েন্টিস্ট বলতে গেলে, সেটা হচ্ছে গিয়ে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, যারা প্রথমবার হচ্ছে গিয়ে ডিএনএ এর স্ট্রাকচার বর্ণনা করেছিলেন। ডিএনএ এর গঠনটা কিরকম, দ্য স্ট্রাকচার, তার মডেলটা তৈরি করেছিলেন, যেটা একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার, তার বিভিন্ন দিকে হচ্ছে গিয়ে বিভিন্ন নিউক্লিওটাইড রয়েছে, কোথায় কি রয়েছে সেটা সম্বন্ধে ওনারা হচ্ছে গিয়ে ধারণা দিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন কত সালে? 1953। কিন্তু এখানে একটা, এনাদের এই আবিষ্কারটা মোটেই সহজ ছিল না। কারণ ওনারা অনেক দিন ধরে কিংস কলেজ লন্ডন থেকে বেসিক্যালি ওনারা কাজ করতেন। তো কিংস কলেজে অনেক দিন ধরে ওনারা হচ্ছে কি কাজ করছেন এটার উপরে, যে ডিএনএ স্ট্রাকচারটা কিরকম আমাদের কোষের মধ্যে রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো সেই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা কিরকম, তার গঠনটা কোথায় কি উপস্থিত রয়েছে। কিন্তু বারবার ওনাদের পরীক্ষা নিরীক্ষাগুলো সফল হলেও সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না, যে এটাকে বর্ণনা করতে পারছিলেন না যে এটার গঠনটা অ্যাকচুয়ালি কিরকম। এই আবিষ্কারের জন্য ওয়াটসন অ্যান্ড ক্রিক হচ্ছে কি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ওকে, কিন্তু আরেকজনের ছবি তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, যার নাম হচ্ছে কি রোজালিন ফ্র্যাঙ্কলিন।
যে তখন হচ্ছে গিয়ে একজন পিএইচডি স্কলার ছিল, মানে পিএইচডি গবেষণা পিএইচডি করতো, তখনও ফ্যাকাল্টি বা ওই ধরনের কিছু ছিল না, টিচার ছিল না বা বিজ্ঞানী হননি, কিন্তু গবেষণা করছে। তো রোজালিন ফ্র্যাঙ্কলিন একটা টেকনিকের উপরে কাজ করছিলেন। সেই টেকনিকটার নাম হচ্ছে এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এক্স রে ক্রিস্টালোগ্রাফি এটা হচ্ছে কি একটা অন্যতম প্রধান টেকনিক যারা স্ট্রাকচারাল বায়োলজিতে কাজ করে। স্ট্রাকচারাল বায়োলজি জিনিসটা কিরকম, যে শাখাটা প্রধানত বিভিন্ন জিনিসের গঠন বর্ণনা করে, ঠিক আছে। তো তার অন্যতম একটা টেকনিক হচ্ছে এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এক্স রে তোমরা নাম অনেকেই শুনেছো, অলমোস্ট ওই রকম একটা ধারণা করে নাও, ওই রকম একটা টেকনিক, সেটারই আরো অ্যাডভান্স। সেটা দিয়ে হচ্ছে গিয়ে একটা ক্রিস্টাল এর হচ্ছে গিয়ে তার গঠনকে দেখা হচ্ছে খুব সহজ ভাষায়। তাহলে এক্স রে ক্রিস্টালোগ্রাফি ছাড়া, জাস্ট তোমাদের নলেজের জন্য, আরেকটা অন্যতম হচ্ছে গিয়ে টেকনিক যেটা রয়েছে, সেটার নাম হচ্ছে এনএমআর বলে আরেকটা টেকনিক রয়েছে, যেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এনএমআর। যেটা হচ্ছে কি বিভিন্ন বস্তুর হচ্ছে কি তার আভ্যন্তরীণ বা একদম মলিকিউলার গঠনটাকে বর্ণনা করে। কোথায় কতগুলো কার্বন রয়েছে, কোথায় কতগুলো হাইড্রোজেন রয়েছে, কোথায় অক্সিজেন রয়েছে, কোথায় নাইট্রোজেন রয়েছে, কে কার সাথে বন্ডিং করছে, সেই সব কিছু হচ্ছে কি জানা যায় ওটা সব থেকে, এবং তার একটা গঠন পাওয়া যায়। এখন তো টেকনোলজির দ্বারা হচ্ছে কি সেইগুলো আরো আপগ্রেড হয়ে গেছে, আরো 3D তে বিভিন্ন জিনিস হচ্ছে কি এখন দেখা যায় 3 ডাইমেনশনে। তো এই রোজালিন ফ্র্যাঙ্কলিন উনি গবেষণা করতে করতে ওনার গবেষণায় একটা রেজাল্ট পেয়েছিলেন, যে রেজাল্টটা বেসিক্যালি ওয়াটসন অ্যান্ড ক্রিককে অনেকটা হেল্প করেছিল ওনাদের ডিএনএ স্ট্রাকচার বর্ণনা করতে, কারণ ওনারা বারবার ফেল করছিলেন হচ্ছে কি স্ট্রাকচারটাকে বর্ণনা করতে। রোজালিন ফ্র্যাঙ্কলিনের ফাইন্ডিংসটা কিন্তু, রোজালিন ফ্র্যাঙ্কলিনকে এই যে ওনার রেজাল্টের ওপর বা ওনার গবেষণার যে আউটপুট সেটার উপর নির্ভর করে যে ওয়াটসন অ্যান্ড ক্রিক হচ্ছে গিয়ে ফাইনালি ডিএনএ স্ট্রাকচারটাকে বর্ণনা করলেন, কিন্তু সেটার জন্য প্রথমে রোজালিন ফ্র্যাঙ্কলিনকে অ্যাকনলেজমেন্ট বা ওনাকে পুরস্কৃত করা হয়নি, উনি অনেকটা পর্দার আড়ালেই থেকে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জানা যায় যে না, ওই গবেষণাটার পেছনে রোজালিন ফ্র্যাঙ্কলিনের অবদান অনস্বীকার্য। তো তখন রোজালিন ফ্র্যাঙ্কলিনকে হচ্ছে গিয়ে ইকুয়ালি সেই অ্যাকনলেজমেন্ট বা ক্রেডিটটা দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে ডিএনএ স্ট্রাকচারের গঠন যখনই কথা ওঠে তখনই ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল বলা হলেও তার সাথে রোজালিন ফ্র্যাঙ্কলিনের নাম কিন্তু চলে আসে। ওকে, তখনকার দিনে হচ্ছে গিয়ে ফিমেল সায়েন্টিস্টদেরও একটা হচ্ছে গিয়ে যে অবদান, সেখানে হচ্ছে গিয়ে সেটাকে সঠিকভাবে হয়তো স্বীকৃত করা বা বিভিন্নভাবে হয়তো সেটা ততটা স্বীকৃত হতো না আলটিমেটলি। তো সেই কারণে ওটা কিছুটা হচ্ছে পর্দার আড়ালেই থেকে গিয়েছিল বলতে গেলে। তো ফুল ক্রেডিটটা চলে গিয়েছিল ওয়াটসন এবং ক্রিকের কাছে। তো আলটিমেটলি আমরা তাহলে কি পেলাম এনাদের থেকে? এনাদের এই যুগান্তকারী আবিষ্কারের পরে আমাদের পুরো ধারণা পাল্টে গেল যে একটা কোষ কিভাবে কাজ করে, কোষের ভেতরে যে আভ্যন্তরীণ কার্যকলাপ সেটা সম্বন্ধে, বা একটা কোষকে এখন যে ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অজস্র জিনিস চলছে সারা বিশ্ব জুড়ে, তার কিন্তু একদম ফান্ডামেন্টাল এই বায়োলজির বেসটা কিন্তু আমাদের হচ্ছে কি যুগান্তকারী আবিষ্কার, যেটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার বা ডিএনএ গঠন। ঠিক আছে, তো আমরা যখন ডিএনএ নিয়ে আলোচনা করছি, খুব সহজভাবে তোমাদের একটুখানি বোঝার জন্য দেখে নেব একটা কোষের কার্যকলাপ কিভাবে চলে, যে কোনো একটা কোষের। এবং সেই কোষের কার্যকলাপ চালাতে গেলে অজস্র উৎসেচক, অনেকগুলো উৎসেচকের দরকার পড়ে। ভেতরে বিভিন্ন ধরনের প্রোটিনের কাজ থাকে, যারা হচ্ছে গিয়ে সেগুলো কোনোটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল গঠনে সাহায্য করে, কোনোটার কাজ হচ্ছে কি গঠনে নয়, পুরোটাই হচ্ছে কি কার্যকারিতা, তার একটা নির্দিষ্ট ফাংশনাল অ্যাসপেক্ট রয়েছে কোনো প্রোটিনের। তো সেই ধরনের কাজটা কিন্তু এই প্রোটিন তৈরি হওয়াটা, এই প্রোটিন তৈরি হওয়ার পেছনে কিন্তু পুরো ক্রেডিটটাই চলে যায় হচ্ছে গিয়ে কার? ডিএনএ। কারণ ডিএনএ যে বার্তাটা বহন করছে সেই বার্তার উপরে নির্ভর করেই প্রোটিনটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে কিভাবে হয়? ধরে নাও এটা একটা কোন একটা কোষ, ধরে নেওয়া যাক এটা একটা পেশি কোষ। ঠিক আছে, এবং এই পেশি কোষের মধ্যে আমাদের অজস্র অনেক, মানে যে কোনো কোষের মধ্যে কি থাকবে? অনেকগুলো অর্গানিল থাকবে, কোষ অঙ্গাণু থাকবে। তার অন্যতম একটা কোষ অঙ্গাণু ধরে নিচ্ছি আমাদের কোষের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে।
এবং একটু আগেই আমরা দেখলাম আর বাকি অংশটা সাইটোপ্লাজম। সেই নিউক্লিয়াসের মধ্যে কি উপস্থিত থাকছে? দ্বিতন্ত্রী ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড উপস্থিত রয়েছে। ওকে, এই ডিএনএটা কিন্তু মনে রাখতে হবে হচ্ছে গিয়ে পুরো যে দ্বিতন্ত্রী এটা কিন্তু হচ্ছে গিয়ে আলটিমেটলি ক্রোমোজোম গঠনে সাহায্য করে। এটাও ধরে নেওয়া হচ্ছে ক্রোমোজোম ডিএনএ এগুলো কিন্তু একটা একটা পার্ট। এই ডিএনএরই কোনো একটা নির্দিষ্ট অংশকে হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার জিন বলা হয়। ধরে নেওয়া যাক আমি যেটা লাল অংশটা করলাম, হয়তো এই পার্টিকুলার ডিএনএর অংশটা কোনোভাবে হয়তো ধরে নাও এটা একটা জিন, কোনো একটা জিন ধরে নিচ্ছি জিন এক্স, হয়তো অন্য আরেকটা অংশ এই পোর্শনটা অন্য আরেকটা পোর্শন হয়তো এটা হয়তো জিন ওয়াই। তাহলে ডিএনএ এর মধ্যে কিন্তু আমাদের কি রয়েছে? বিভিন্ন ধরনের জিন উপস্থিত রয়েছে, ঠিক আছে, যাদের কাজ সে জিনটা কি হতে পারে? সেই জিনটা হতে পারে হয়তো গ্রোথ হরমোন তৈরি করার জিন হতে পারে, সেই জিনটা হয়তো, এটা মাসেল সেল বলছি, পেশি কোষ, কিন্তু সেইভাবে নিও না, আমি একটা অন্য ইন জেনারেল কোষ বলছি যেখান থেকে গ্রোথ হরমোন তৈরি হয়। বা কোনো একটা অংশ থেকে হয়তো তোমরা গ্লাইকোলাইসিস পড়েছো বা বিভিন্ন উৎসেচকের নাম শুনেছো, বিভিন্ন এটিপি তৈরি করার জন্য দরকার পড়ে। তো শরীরের ওই কোষটার যে কাজ সেটা যেটা তৈরি করে, সেই তৈরি হওয়ার জন্য এটা যদি একটা প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের একটা কোষ হতো, ধরে নিচ্ছি বিটা কোষ অফ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স যদি হতো, সে হয়তো কোনো কোষ হচ্ছে ইনসুলিন তৈরি করছে, কোনো কোষ হচ্ছে কি গ্লুকাগন তৈরি করছে। তো সেই ধরনের প্রোটিন আলটিমেটলি আমরা পেতাম। তাহলে ডিএনএ তে কি রয়েছে? ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড দ্বিতন্ত্রী। সেই ডিএনএ থেকে প্রথমেই যেটা তৈরি হয় কোষের মধ্যে কন্টিনিউয়াস চলছে, সেটা হচ্ছে কি এমআরএনএ। এমআরএনএ এর পুরো কথা কি? মেসেঞ্জার, বার্তা বহনকারী আরএনএ। আরএনএ এর পুরো কথা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো, ডিঅক্সি দুটো হাইড্রক্সিল গ্রুপের জন্য ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এন্ড ইটস আ রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো সুগারের জন্য, আর ওটা ডিঅক্সিরাইবো সুগারের জন্য। শর্করা, সেই গঠনগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি কিছুক্ষণ পরে। তাহলে ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, মেসেঞ্জার আরএনএ। কেউ বলতে পারবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিটাকে কি বলা হয়? এনিওয়ান? কোষ যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে, কারোর জানা আছে? এনিওয়ান? It is known as transcription process. ট্রান্সক্রিপশন প্রসেস কি হয়? ডিএনএর এই দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ তৈরি হওয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রসেস। কোষ বিভাজনের সময় কি হয়? কোষ বিভাজনের সময় ডিএনএ ডুপ্লিকেশন হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ নিজের কোয়ান্টিটিটাকে বাড়িয়ে নেয়, পরিমাণটাকে, এবং যাতে একই বার্তাটা থাকে তার মধ্যে। এই পদ্ধতিটার নাম হচ্ছে known as রেপ্লিকেশন। রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। কোথায় এমআরএনএটা তৈরি হলো? নিউক্লিয়াসের মধ্যে এমআরএনএ তৈরি হলো। তোমরা যদি এবারে মনে করো, যদি তোমাদের মনে থাকে, নিউক্লিয়াসের মেমব্রেন কিন্তু মাঝখানে অজস্র ছিদ্র থাকে। নিউক্লিয়াসের মেমব্রেনে, নিউক্লিয়াসের মেমব্রেনে বা কোষ নিউক্লিয় পর্দায় কি থাকে? ছোট ছোট পোর থাকে, ছোট ছোট হোল থাকে। তাহলে এই এমআরএনএটা কি হয়? এই এমআরএনএটা ওই নিউক্লিয় পোর দিয়ে বাইরে বেরিয়ে যায়। নেক্সট বেরিয়ে কোথায় আসে? চলে আসে সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে এমআরএনএটা পরবর্তী ধাপে কি হয়? এমআরএনএটা, সরি অ্যানিমেশনের কারণে ওটা একদমই বাইরে চলে আসে। এমআরএনএটা কি হয়? কোষের সাইটোপ্লাজমে চলে আসে, এবং কোষের সাইটোপ্লাজমে আসার পরে সেই এমআরএনএ থেকে নির্দিষ্ট সংখ্যক, তোমরা হয়তো পড়েছো, প্রোটিন সংশ্লেষ করা কোন অঙ্গাণুর কাজ? এনিওয়ান? কোন কোষাঙ্গাণু হচ্ছে কি আমাদের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? এনিওয়ান?
স্যার ট্রান্সলেশন। পদ্ধতিটার নাম ট্রান্সলেশন, কিন্তু কোন কোষ অঙ্গাণুটা সাহায্য করে? রাইবোজোম। রাইবোজোম, কারেক্ট। তাহলে এই এমআরএনএ থেকে যে প্রোটিন সংশ্লেষ হবে সেই পদ্ধতিটাতে কে সাহায্য করছে? রাইবোজোম সাহায্য করছে। রাইবোজোমের দুটো সাব ইউনিট আসবে, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট বলা হয়, একটা লার্জ সাব ইউনিট আর একটা স্মল সাব ইউনিট। তারা এসে কি করবে? এই এমআরএনএটাকে হচ্ছে কি রিড করবে, এমআরএনএটাকে পড়বে, এবং এমআরএনএর এখানে যে কোডগুলো থাকবে এই কোডগুলো অনুযায়ী তারা কি করবে? এক একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। পরবর্তী কোডটার জন্য হয়তো দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডটা, 3 নম্বর কোডটার জন্য 3। এরকম কি হয়, এক একটা করে অ্যামাইনো অ্যাসিড এই কোডের ওপর নির্ভর করে, সেখানে কি ধরনের নিউক্লিওটাইড রয়েছে তার উপরে নির্ভর করে কি তৈরি করে একটা, আলটিমেটলি আমরা কোষের ভেতরে কি পেলাম? প্রোটিন পেলাম। সেটা একটা, তার সেই প্রোটিনটা যে কোনো কিছু হতে পারে। সেই প্রোটিনে যদি স্ট্রাকচারাল প্রোটিন হয় সেটা হয়তো কোষ পর্দার গায়ে গিয়ে আটকে যাবে, হয়তো সেটা কোনো একটা রিসেপ্টার, তার কাজ কি? কোষ পর্দার গায়ে চলে গেল। এছাড়া কি হতে পারে? সেটা হয়তো এমন একটা প্রোটিন যেটা হচ্ছে কি তার ইন্টিগ্রাল প্রোটিন, সেটা হয়তো কোষ পর্দার ভেতরে একটা আভ্যন্তরীণ যে প্রোটিনগুলো থাকে, বা কোষ পর্দার বাইরে বেশ কিছু প্রোটিন থাকে যেটা হচ্ছে কি কোষ পর্দাকে স্টেবল রাখে। তো সেই ধরনের হচ্ছে গিয়ে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, বা কোষের ভেতরেই কোনো একটা কাজের দরকার, সেই কাজটা করার জন্য হয়তো গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট হবে, সেখানে একটা হেক্সোকাইনেস বলে উৎসেচকের দরকার পড়ে, হয়তো একটা হেক্সোকাইনেস তৈরি করার দরকার আছে কোষের। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে প্রোটিনটা তৈরি হয়। কিন্তু এই যে প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি হলো, এই গোল গোল যেগুলো দেখছো এগুলো এক একটা হচ্ছে গিয়ে, ধরে নাও এগুলো এক একটা হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? এই এক একটা গোল গোল হচ্ছে কি এগুলো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড হতে পারে আমাদের কোষের মধ্যে রয়েছে। তাহলে এই প্রোটিনটার পরবর্তী ধাপ, মানে এবারে হ্যাঁ একজন বলল, অবভিয়াসলি কারেক্ট বলেছে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার ধাপটাকে বলা হয় আলটিমেটলি ট্রান্সলেশন। একটা হলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তারপরে সেই প্রোটিনটা কি হয়? সেই প্রোটিনটা থেকে বিভিন্ন ধরনের তার গঠনের পরিণত হয়, গঠনগত পরিবর্তন হয়, দিয়ে সেটা কখনো হচ্ছে গিয়ে পেঁচিয়ে যায়, গুটিয়ে যায়, বিভিন্ন ধরনের বন্ড থাকার ফলে, রাসায়নিক অ্যাট্রাকশনের কারণে, তো বিভিন্ন কারণে সেইটা হচ্ছে গিয়ে একটা ফাংশনাল প্রোটিন হিসাবে বা কার্যকরী একটা প্রোটিনের রূপ নেয়। কিন্তু যে প্রোটিনটা সদ্য তৈরি হলো সেই প্রোটিনটা কিন্তু আমাদের শরীরে ইমিডিয়েটলি কোনো কাজ, ইমিডিয়েটলি ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে সেই অবস্থাতে তৈরি হওয়ার পরবর্তী তার যে গঠন থাকে সেইটা কিন্তু ফাংশনাল বা কার্যকারী প্রোটিন হয় না সাধারণত। সেটা হচ্ছে কি একটা গঠনগত পরিবর্তনের মধ্য দিয়ে বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, যাওয়ার পরে আমরা কোষের মধ্যে কি পাই? একটা ফাংশনাল প্রোটিন। সেটা হয়তো কোষের ভেতরেও লাগতে পারে, সেটা কোষের কোষ পর্দার মধ্যেও লাগতে পারে, অথবা সে হয়তো কোষ থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, রক্তে ঢুকে যাবে, রক্ত দিয়ে অন্য কোথাও যাবে, গিয়ে সেখানে গিয়ে কাজ করবে সেই প্রোটিনটা। খুবই সহজ এইভাবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ডিএনএ এর রোলটা কি, ডিএনএ যে আমাদের বার্তাটা বহন করছে। এবারে কি হয়, ডিএনএ এর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে এই ফাংশনাল প্রোটিন যেটা আমার দরকার, সেই প্রোটিন তৈরি হওয়া, যেটাকে ভুলটাকে বলা হয় যে মিউটেশন, যদি কোনো মিউটেশন হয়ে গিয়ে থাকে, কোনো প্রকার যদি মিউটেশন হয়ে গিয়ে থাকে, মিউটেশন হয়ে থাকলে তাহলে কি হবে? এই যে ফাংশনাল প্রোটিনটা বিভিন্ন ধাপে হচ্ছে গিয়ে যাওয়ার পরে তৈরি হচ্ছিল, সেটা তৈরি হতে পারবে না। এমন একটা মিউটেশন হয়েছে যেটা পরিবর্তন করা সম্ভব নয়, বা কোষ নিজে থেকে সেটা রিপেয়ার করতে পারে না, বা সেটার ফলে এমআরএনএটাও, কোডটাও পাল্টে যাচ্ছে। তার ফলে প্রোটিন যে তৈরি হবে সেই প্রোটিন তৈরি হওয়ার সিকোয়েন্সটাও পাল্টে যাচ্ছে। তার ফলে সেই ফাংশনাল প্রোটিনটা কিন্তু আমরা পাই না। ঠিক আছে? তো এই ধরনের ঘটনা ঘটছে। সেই কারণে কোষ বিভাজনের সময় কি করে, কোষ যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে বারবার চেক করে যে হচ্ছে কি সেখানে কোনো ভুল হলো না তো। তা সেটা যদি না হয় তখনই কিন্তু কোষ বিভাজনের ধাপগুলো এগোতে থাকে। ঠিক আছে? এই পার্টিকুলার যেই চেকিংটা, এটাকে বলা হয় কোষের কিছু চেক পয়েন্ট মেকানিজম, কোষের সেলুলার চেক পয়েন্ট বলা হয়। ঠিক আছে? আমরা পরবর্তী ধাপে দেখবো আস্তে আস্তে করে। তো আমরা একটা দ্রুত একটা ভিডিও দেখে নিই, এটা একটা ইউটিউবেরই ভিডিও।
যে কোষের মধ্যে যে ডিএনএ বা ক্রোমোজোম নিয়ে কথা বলছি, সেই ডিএনএ বা ক্রোমোজোমটা কোথায় কিরকম রয়েছে ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষে। Here is a cell, the basic unit of all living tissue. In most human cells, there is a structure called the nucleus. The nucleus contains the genome. In humans, the genome is split between 23 pairs of chromosomes. Each chromosome contains a long strand of DNA, tightly packaged around proteins called histones. Within the DNA are sections called genes. These genes contain the instructions for making proteins. When a gene is switched on, an enzyme called RNA polymerase attaches to the start of the gene. It moves along the DNA, making a strand of messenger RNA out of free bases in the nucleus. The DNA code determines the order in which the free bases are added to the messenger. এইখানে দেখতে পাচ্ছ, দেখো ডিএনএ থেকে একটা সুন্দর হচ্ছে গিয়ে এমআরএনএ তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে, এবং কি ধরনের কোড এগুলো, এ জি টি এ, এগুলো আর কিছুই নয়, এগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। ডিএনএ সম্বন্ধে তোমরা যখন পড়বে ক্রোমোসোমের পরে, ডিএনএ তে হচ্ছে গিয়ে 4 প্রকারের নিউক্লিওটাইড থাকে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। আর এমআরএনএ তে, আরএনএ তে থাকে হচ্ছে গিয়ে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। দেখো সেই কারণে ইউ ইউ, সি ফর সাইটোসিন, এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন। তো এই ধরনের নিউক্লিওটাইড গুলো তো, আর কে কার সাথে বন্ডিং করে আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব ডিটেলে, কিন্তু এখন মনে রাখার জন্য মনে রাখতে পারো সবসময় অ্যাডেনিন থায়ামিনের সাথে ডবল বন্ড এ টি, আর গুয়ানিন সবসময় হচ্ছে গিয়ে বন্ড করে হচ্ছে, বন্ধুত্ব করে হচ্ছে গিয়ে সাইটোসিনের সাথে, ওদের মধ্যে ট্রিপল বন্ড আছে আরো জোরালো। তো হচ্ছে গিয়ে গুয়ানিন আর সাইটোসিন, আর অ্যাডেনিনের বন্ধু হচ্ছে গিয়ে থায়ামিন। এটা যখন ডিএনএ স্ট্রাকচারের মধ্যে রয়েছে, কিন্তু এখান থেকেই যখন হচ্ছে কি এমআরএনএ তৈরি হয়, অ্যাডেনিনের উল্টো দিকে যে আসবে সে হচ্ছে গিয়ে যার সাথে হ্যান্ডশেক করবে সেটা হচ্ছে ইউরাসিল থায়ামিনের পরিবর্তে। গুয়ানিনের উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছ, গুয়ানিনের উল্টো দিকে সাইটোসিন এসছে সি, থায়ামিনের উল্টো দিকে দেখো অ্যাডেনিন এসছে, কারণ এ টি, অ্যাডেনিন এ সবসময় টি এর সাথে বন্ড করবে বা টি সবসময় এর সাথে বন্ধুত্ব করবে। তো আলটিমেটলি হচ্ছে গিয়ে এই ঘটনাটা হচ্ছে গিয়ে ক্রমশ চলতেই থাকে, কোথায় হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে। This process is called transcription. সেটা হয়ে যাওয়ার পরে এমআরএনএ এর কিছু গঠনগত পরিবর্তন Before হয় আবার। messenger RNA can be used as a template for the production of proteins, it needs to be processed. This involves removing and adding sections of RNA. তারপরে এডিটেড আরএনএ যেটা কারেক্ট হলো সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে নিউক্লিয় পোর্ট দিয়ে বাইরে চলে আসছে, বাইরে চলে এসে কোথায় আসছে সেটা হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে চলে এলো। Protein factories in the cytoplasm. এবারে দেখো রাইবোজোম চলে এলো, তার একটা লার্জ সাব ইউনিট থাকে, তার একটা স্মল সাব ইউনিট থাকে। The ribosome reads the code in the messenger RNA to produce a chain made up of amino acids. এইটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি আমাদের আরএনএ থাকে, যেটা হচ্ছে কি আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে থাকে, যেটাকে বলা হয় টিআরএনএ। এই আরএনএটার নাম হচ্ছে গিয়ে টিআরএনএ, স্মল টি আর এন এ। আর যেটা পড়তে আসছে সেটা হচ্ছে কি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, বার্তা বহন করছে। আর টি ফর ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কি, ট্রান্সফার করছে কোনো কিছুকে। কি ট্রান্সফার করছে? ট্রান্সফার আরএনএ এর কাজ হচ্ছে গিয়ে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করা, ঠিক আছে? তার জন্য একদিকে হচ্ছে কি বেশ কিছু নিউক্লিওটাইড থাকে, সেই নিউক্লিওটাইড এখানে দেখো তিনটে, 1 2 3, সেগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ও দেখছে যে উল্টো দিকে কারা আছে, সেই অনুযায়ী নির্দিষ্ট টিআরএনএটা হচ্ছে গিয়ে সেখানে আসে। সেই টিআরএনএ এর লেজে একটা অ্যামাইনো অ্যাসিড লাগানো থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডটাকে কি করবে, ও ছেড়ে দেবে। তো এই কারণে ও যেহেতু অ্যামাইনো অ্যাসিডটাকে বহন করে নিয়ে আসছে এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে, তো সেই কারণে ওকে বলা হয় ট্রান্সফার আরএনএ, ওকে, টিআরএনএ ইন শর্ট। There are 20 different types of amino acid.
Transfer RNA molecules carry the amino আমাদের acids to the শরীরে ribosome. 20 ধরনের ট্রান্সফার আরএনএ আছে, The অ্যাপ্রক্সিমেটলি messenger 20 ধরনের RNA এখনো is read পর্যন্ত 3 আবিষ্কৃত। bases at a time. এখানেও As each দেখতে পাচ্ছ, triplet is read, দেখো এখানেও কি, যেহেতু ওটা ট্রান্সফার আরএনএ ওর নিজস্ব কি থাকবে, টি, আর এখানে দেখো কোথাও দেখতে পাচ্ছ না। টি মানে থায়ামিন, থায়ামিন নামক বস্তুটা নিউক্লিওটাইডটা কোথাও নেই, কারণ এটা এমআরএনএ, আর উল্টো দিকে যারা আসছে সেটা হচ্ছে কি ট্রান্সফার আরএনএ আসছে, টিআরএনএ। তো আরএনএ হচ্ছে একতন্ত্রী স্ট্রাকচার, একতন্ত্রী স্ট্রাকচারের মধ্যে আরএনএ এর রাইবোনিউক্লিক অ্যাসিডে থায়ামিন থাকে না, তার মধ্যে কি থাকে, ইউরাসিল থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল, এই চারটে বেস দিয়েই তারা হচ্ছে কি তৈরি হয়। এখানে দেখো আমি একটু আগে বলেছিলাম যে অ্যাডেনিন থায়ামিনের সাথে বা অ্যাডেনিন ইউরাসিলের সাথে বাইন্ড করে, ঠিক আছে, বন্ধুত্ব করে। আর সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে করবে, বা গুয়ানিন সাইটোসিনের সাথে, জিসি। আর এ টি ডিএনএ এর ক্ষেত্রে, এ ইউ হচ্ছে গিয়ে আরএনএ এর ক্ষেত্রে। সেই কারণে এখানে কি ছিল মেসেঞ্জার আরএনএতে, এ ইউ সি। এইখানে যদি তোমরা আমার কার্সারটা দেখতে পাও, যেটা এখন চলে গেছে সেটা নয়, যেটা এখন প্রথমটা টিআরএনএটা রয়েছে, নিচে কি রয়েছে এমআরএনএতে, এ রয়েছে, ইউ রয়েছে, সি রয়েছে। তাহলে কোন টিআরএনএটা এখানে আসবে, যে টিআরএনএটাই হচ্ছে গিয়ে ঠিক তার উল্টো কোডটা থাকবে। যেমন এর উল্টো কি, এ কার সাথে বন্ড করবে, ইউরাসিল, ইউ। ইউ এর উল্টো দিকে কে আসবে, এ। সি এর উল্টো দিকে কে রয়েছে, জি। তাহলে ইউএজি যুক্ত যে টিআরএনএ, সে হচ্ছে গিয়ে এই সময় আসবে। জিএসি পরের টিআরএনএটা এমআরএনএতে দেখতে পাচ্ছ, সিইউজি। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি তো কে কতটা বুঝতে পারছে জিনিসটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউসিজি, আমি এখানটা হাইলাইট করলাম। এখানে কি আছে এমআরএনএ এর মধ্যে, আমি এখানে ক্লিয়ার করে লিখছি, ইউ রয়েছে, সি রয়েছে এবং জি রয়েছে। এক্সকিউজ মি, এক মিনিট। সি এর উল্টো দিকে সি আর জি এর উল্টো দিকে সি। ओके, अब उसको सेंस डिपार्टमेंट आ जाओ, आपको ठीक है। ইউ এর উল্টো দিকে এ, এর উল্টো দিকে জি আর জি এর উল্টো দিকে সি। ইউ এর উল্টো দিকে এ, কারেক্ট। সি এর উল্টো দিকে জি, আর জি এর উল্টো দিকে সি। তাহলে এখানে কোন টিআরএনএটা আসবে, সেই টিআরএনএটা যার মাথাটা হচ্ছে গিয়ে কি থাকবে, এ থাকবে, জি আছে আর সি আছে। দেখে নেওয়া যাক এরকম কিছু হচ্ছে কিনা। এ জি সি, এটা আমি a transfer RNA delivers the সরি, কোডটা হয়তো কোনোটা একটা মিস হয়েছে। এ ইউ সি ছিল, কোনটাকে ধরা হয়েছিল, ওকে, এখানে আমরা এটা মিস করে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কোডটা হচ্ছে গিয়ে এখান থেকে রয়েছে। পরবর্তী তিনটা হচ্ছে এ ইউ সি, রাইট। তাহলে এর উল্টো দিকে, এর উল্টো দিকে কি আসবে, ইউ। ইউ এর উল্টো দিকে হচ্ছে গিয়ে কে আসার কথা, এ। আর সি এর উল্টো দিকে কে থাকার কথা, জি। তাহলে পরবর্তী যে আসবে তার হওয়া উচিত ইউ এ জি। দেখা যাক সেটাই আসছে কিনা। a transfer সেই এ ইউ সি এর উল্টো দিকে কে এলো, ইউ এ জি, একদমই। তো যে বলেছিল সে হচ্ছে কি কারেক্ট বলেছিলে, সেটা হচ্ছে গিয়ে তাহলে এইভাবে হচ্ছে কি পার্টিকুলার টিআরএনএ গুলো আসতে থাকে, এবং টিআরএনএ আসার পরে কি করে, ও নিজেদের যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে রিলিজ করতে থাকে, আসে, ট্রান্সফার করে চলে যায়। তাহলে রাইবোসোম দেখো কি সুন্দরভাবে হচ্ছে গিয়ে প্রোটিনটা তৈরি করছে। রাইবোসোমের কাজ হচ্ছে কি প্রোটিনটা তৈরি করতে থাকা, অ্যামাইনো অ্যাসিডের পর অ্যামাইনো অ্যাসিড একটা মালা গাঁথার মতো, গাঁদা ফুলের মালা অনেকটা এরকমই দেখতে হয়। তারপরে সেটাকে কি প্যাকেটে দিয়ে দিলে যেমন একসাথে গোল পাকিয়ে যায়,
ফাংশনাল প্রোটিন হচ্ছে কি আমাদের শরীরে তৈরি হয়ে গেল। ওই লম্বা চেনটা হচ্ছে কি কিন্তু খুব একটা কার্যকরী নয়, সেটাকে হচ্ছে কি নির্দিষ্ট কিছু গঠনগত পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় এবং শেষ পর্যন্ত আমরা কি পাই, আমরা হচ্ছে কি একটা প্রোটিন পাই। তো এইটা হচ্ছে কি এইভাবে হচ্ছে কি আমাদের শরীরে প্রোটিন তৈরি হয়। নেক্সট দিনকে আমরা পুরো ডিপে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিএনএ এবং আরএনএ নিয়ে আলোচনা করব, ঠিক আছে, তাদের গঠন এবং তাদের স্ট্রাকচার নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। এনি কোশ্চেন্স, এনি ডাউট? যদি না থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা ডিএনএ এর গঠন এবং ক্রোমোজোমের বিভিন্ন গঠন সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।